দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে মুক্তবাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। কর, ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী। নানা জল্পনা কল্পনার অবসান আর বিরোধী দলের সমালোচনার বিপরীতে যুক্তিতর্কের মাধ্যমে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। গৃহীত হলো। মঙ্গলবার জাতীয় সংসদে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন এই অর্থ বছরের বাজেট পাশ করা হয়। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে অর্থমন্ত্রী বাজেটে 3 বছর মেয়াদী রোডম্যাপ দিয়েছেন। এর আওতায় অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং গতিশীলতার জন্য পুনর্গঠনের কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত। নতুন বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা, আর বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 3.6%। মঞ্জুর করা হোক। ধন্যবাদ। নির্দিষ্টকরণ বিল পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বরাদ্দের বিপরীতে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দেয়া ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে সোমবার করমুক্ত আয়ের সীমা বাড়ানো, টিআইএন শিথিল করার পাশাপাশি বেশ কিছু সংশোধনী সহ অর্থ বিল পাশ হয়। সমাপনী বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সহ নানা ইতিবাচক প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরও কমিয়ে 5% করার প্রস্তাব। নিয়ম অনুযায়ী 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থ বছরের বাজেট। জয়যুক্ত হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির অবস্থান বহাল রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন। মুদ্রানীতিতে সুদের হার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শিল্প, কৃষি, কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতের জন্য 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। মনিটারি পলিসি কমিটির মাধ্যমে আমাদের যারা কনসার্ন অথরিটি আছে তাদের কনসার্ন অথরিটি ডিসকাশনের মাধ্যমে আমরা ভবিষ্যতে ডিসিশন নিতে পারবো কখন সেই পলিসি রেট আরও কমানো যায় কি যায় না। ডিপোজিট এবং লেন্ডিং রেট আমাদের একটা সেটব্যাক হচ্ছে ওভারঅল যে ইন্টারেস্ট রেট, যে ট্রান্সমিশনটা আমরা যেটা বলছিলাম কল মানি মার্কেটে এবং আমাদের ইল্ড এবং ইল্ড কার্ভে কিন্তু ভালোই রিফ্লেক্টেড হয়েছে। তবে ডিপোজিটের যেই আশানুরূপ যে রেটটা, যে ডিপোজিট রেট, পলিসি রেট 10%, দেখেন ডিপোজিট ওভারঅল যেহেতু 6.01%, কিন্তু এফডিআর এবং এফডিআর শর্ট টার্ম এবং লং টার্মে যদি যায় সেটা 9-এর উপরে, এবং সেটা মোটামুটি আমার মনে হয় 10% পলিসি রেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 11.7% উঠেছিল। কঠোর মুদ্রানীতির ফলে তা চলতি বছরের মে মাসে 9.4% নেমে এসেছে। তবে মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় সংকোচনমূলক অবস্থান বহাল রাখা হয়েছে। নতুন অর্থবছরে 6.5% জিডিপি প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি ও সারের সরবরাহে অনিশ্চয়তায় বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। এতে আমদানি ব্যয় ও ব্যয়জনিত মূল্যস্ফীতির বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানান অর্থনীতিবিদগণ। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ঘোষিত 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিলের মধ্যে 41,000 কোটি টাকা আসবে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য এবং 19,000 কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির মাধ্যমে প্রায় 25 লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প উৎপাদন বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 357 টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমায় স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। 357 টাকা কমিয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। দাম কমানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। এখন সরকার স্বাভাবিকভাবে সেটার জন্য কমাইছে, আমরাও কমছে। আশা করি সামনে হয়তো এটা বিশ্ববাজার কমলে আরো কমে আসবে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক সুবিধা, 300 টাকা অনেক ছাড় আমাদের জন্য। খুচরা বিক্রেতারা বলছেন দাম কমায় বেশ সাড়া মিলেছে ক্রেতাদের। তো হয়তো এখন দাম কমায় আশা করা যাচ্ছে যে আমাদের সেলটা একটু বাড়বে বা ক্রেতারা আবার এলপিজির উপরে একটা নির্দিষ্ট আস্থা পাবে। যারা ইলেকট্রিক চুলা কিনছিল তারা তো এরপরে আর গ্যাস নেয় নাই দাম বাড়ার পরে। এখন মনে করেন যে দাম যখন কমছে তাহলে ইলেকট্রিক চুলার পাশাপাশি আবার সিলিন্ডার গ্যাস রাখবে। নতুন দাম কার্যকর হওয়ায় বিক্রি বৃদ্ধির আশা ডিলারদের। দাম কমাতে ভালো হয়েছে, সবার জন্যই ভালো, জনগণের জন্য বেশি ভালো হয়েছে। দাম তো অতিরিক্ত হয়ে গেছিল না, 2018-2200 টাকা গ্যাস হয়ে গেছিল। এই গ্যাস এখন 1450 টাকা আমরা বিক্রি করতেছি। দাম কমলে আমাদের জন্য ভালো। সিলিন্ডারের পাশাপাশি কমানো হয়েছে অটোগ্যাসের দামও। 16 টাকা 53 পয়সা কমিয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে 70 টাকা 40 পয়সা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 30 টাকা। বেড়েছে মাছের দামও। এতে বাড়তি চাপে পড়েছে সাধারণ ক্রেতারা। রাজধানীর নিত্যপণ্যের বাজারে মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ ভোক্তাদের বাড়তি চাপে পড়তে হচ্ছে। সোনালী মুরগি 340 টাকা থেকে বেড়ে 360 থেকে 365 টাকায় বিক্রি হচ্ছে। 15-20 টাকা বাইরে গেছে এক সপ্তাহে 3-4 দিনের ভিতরে। মূল কারণটা হচ্ছে সিন্ডিকেট যদি সরকার ভাঙতে পারে তো অবশ্যই সবকিছুর দাম শিথিলভাবে থাকে। হুটহাট দাম বৃদ্ধিতে বাড়তি চাপে পড়েছে ক্রেতারা। বাজার মনিটরিং এর অভাব এবং সিন্ডিকেটকে দুষছেন তারা। দাম বাড়ে এটা সিন্ডিকেট, ব্যবসায়িকরা সিন্ডিকেট করে। মূলত আপনি ওই জায়গায় খবর লয়ে দেখেন, তারা আসলে ওইভাবে দাম পাচ্ছে না। মনিটরিং নাই, আর আমার কাছে সবকিছুর মধ্যে মনে হয় যে একটা প্রচন্ড সিন্ডিকেট আছে। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন সিজন না হওয়ায় আমদানি কম, তাই বেড়েছে দাম। এলাকায় মাছ কম, বর্ষা হয়েছে, সবাই কেবল মাছ এখনো বড় হয় নাই তো। আবার ছোট মাছের দাম কম, বড় মাছের দাম বেশি, আমদানি কম, মাছ নাই। আর আমাদের দাম বেশি, বাজার কাস্টমার নাই, কাস্টমার কম। তবে ডিম ও সবজির বাজার স্থিতিশীল থাকায় মিলছে কিছুটা স্বস্তি। একবার দাম কম, ভেন্ডি 30 টাকা, কলার হালি 30 টাকা, সেসেঙ্গা 30 টাকা, বরবটি 40 টাকা। মানে অন্যান্য বছর তুলনায় এই বছর একবার কমে। তাড়াতাড়ি জানি সবজির দাম, মাছের দাম, মাংসের দাম সবকিছু জানি কমে। সবজি বাগান একবার স্বস্তির আছে, অনেক দাম কম সব জিনিসেরই। সবকিছু মিলে মোটামুটি স্বস্তি আছে, বাজার বেশি না কমই আছে, স্বাভাবিকই আছে। চাল, ডাল, মশলা সহ অন্যান্য পণ্যের বাজার এখনও উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। নিত্যপণ্যের উচ্চ মূল্যে ভোগান্তি কমাতে নজরদারি ও প্রয়োজনীয় উদ্যোগের দাবি ক্রেতাদের। রাষ্ট্রীয় অর্থে কয়েকশো কোটি টাকার ঋণ নিয়ে কেনা হয় বিআরটিসির প্রায় 1000 বাস। লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বল্প মূল্যের গণপরিবহন নিশ্চিত করা, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সেবা। নানা অব্যবস্থাপনা ও যাত্রী সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। যাত্রী সেবা নিশ্চিত করা না হলেও বেশিরভাগ বাস বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্টাফ পরিবহন ভাড়ায় পরিচালিত হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের বিনিয়োগের মূল উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে। প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু লাল রঙের বিআরটিসি বাসের দেখা নেই। দীর্ঘ প্রতীক্ষার পর বাস এলেও শেষ হয় না কোনো ভোগান্তি। বাসের ফ্যান বিকল, সিট ছেঁড়া ফাটা, জানালার কাঁচ ভাঙা। অতিরিক্ত যাত্রী তুলতে যত্রতত্র থামানো হচ্ছে বাস। যাত্রীদের অভিযোগ, 10 মিনিট পর পর বাস ছাড়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় কয়েক গুণ বেশি সময়। ফ্যানগুলো আর সব ঠিক নাই, মনে হয় যে তদারকি করার কোনো মানুষ এখানে নাই। এখান থেকে ছেড়ে যাবে টাইম মতো, কিন্তু রাস্তায় গিয়ে ওখানে 5 থেকে 6 মিনিট দাঁড়িয়ে থাকে। এভাবে আমাদের জন্য একটু ভোগান্তি হয়। টাইমলি ছাড়লে যাত্রীদের সুবিধা হয়, যেহেতু সরকারি চাকরিজীবী, কেউ স্টুডেন্ট। বর্তমানে বিআরটিসির প্রায় 1150টি বাসের প্রায় 60% ঢাকায় পরিচালিত হয়। এর মধ্যে রাজধানীতে চলাচলকারী প্রায় 690টি বাসের 450টি বিভিন্ন সরকারি সংস্থা, ব্যাংক, বিমা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টাফ বাস হিসেবে ভাড়ায় পরিচালিত হচ্ছে।
তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন রুটে সাধারণ যাত্রী পরিবহনে নিয়মিত চলাচল করে প্রায় ৭০টি বাস, আর প্রায় ১৭০টি বাস আন্তঃজেলা রুটে পরিচালিত হয়। গত ১.৫ দশকে বিআরটিসির জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় ১,৫০০-এর বেশি বাস কেনা হয়েছে। এর মধ্যে কিছু বাস বর্তমানে বিভিন্ন ডিপোতে অকেজো অবস্থায় রয়েছে। নিজস্ব ওয়ার্কশপ ও জনবল থাকা সত্ত্বেও কেন এসব বাস দ্রুত অচল হয়ে পড়ছে এবং রক্ষণাবেক্ষণে কোথায় ঘাটতি রয়েছে, সেই প্রশ্নের উত্তর জানালেন বিআরটিসির কারিগরি বিভাগের এই পরিচালক। বিআরটিসির বাসগুলো প্রতিদিনই আমাদের মেরামত করা হয়। আমাদের বাজেট আছে, আমাদের মেরামত নীতিমালা আছে, আর আমাদের প্রত্যেকটা ডিপোতে আপনার লাইট রিপেয়ার মানে হালকা মেরামতের জন্য আমাদের একটা বাজেট দেওয়া থাকে এবং ওই বাজেট দিয়ে কিন্তু রেগুলারলি তারা কিন্তু মেইনটেনেন্স করে। বিশেষজ্ঞদের মতে ব্যবস্থাপনা, তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করা গেলে বিআরটিসির সেবার মান আরও উন্নত করা সম্ভব। রক্ষণাবেক্ষণের প্রতি তাদের আসলে বাজেট আছে কি না, থাকলে সেটা সঠিকভাবে ব্যবহার করছে কিনা এটা নিশ্চিত না। কারণ হচ্ছে যে একটা বিআরটিসি বাস দেখতে দেখা যাচ্ছে ভাঙাচোরা, ইন্ডিকেটার লাইটের সমস্যা থাকে, টায়ারগুলো দেখা যাচ্ছে যে রাবারিং করা থাকে, যা কিনা আসলে একটা মানে গভর্নমেন্টের বাসের সাথে মানানসই না। তো সেই জায়গাতে মনে করি বিআরটিসি বাসগুলোকে আরও স্ট্যান্ডার্ড মানে যাতে একটা আদর্শ হিসাবে আমার সড়ক ব্যবহারের কাছে উপস্থাপন করাটা প্রয়োজন। সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছ পরিচালনা ও কার্যকর তদারকির মাধ্যমে বিআরটিসি আরও বেশি যাত্রী সেবায় যুক্ত করা গেলে সরকারি বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে বলে মত বিশেষজ্ঞদের। বাংলাদেশের জন্য $110 কোটি জরুরি সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে মূল্য সরবরাহে অস্থিরতা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে এই সহায়তা দেওয়া হচ্ছে। এই তহবিলের মধ্যে $30 কোটি দেওয়া হবে ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা প্রকল্পে। বাকি $71 কোটি $30 লাখ দেওয়া হবে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স বা আকস্মিক দুর্যোগ মোকাবিলার জরুরি কর্মসূচি প্রকল্পের আওতায়। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নগদ সহায়তা ও জীবিকা পুনর্বাসনের ব্যয় করা হবে। এর মাধ্যমে আয় স্থিতিশীল রাখা ও কর্মসংস্থান স্থিতিশীল রাখার চেষ্টা করা হবে। উন্নত গ্রাহক সেবা ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গুলশানে নতুন ও অধিক প্রশস্ত ভবনের শাখা হস্তান্তর করেছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। গ্রাহকদের আধুনিক, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে গুলশান শাখাটি নতুন ও আধুনিক ভবনে স্থানান্তর করা হয়। অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও গ্রাহকদের আস্থা ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত গুলশান শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম। 3 দশকেরও বেশি সময় ধরে গুলশানে ব্যাংকিং সেবা দিয়ে আসছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। নতুন এই শাখার মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বাধুনিক ব্যাংকিং সেবা সহ সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যাংক কর্তৃপক্ষের। গুলশান এলাকায় লকারের যে ফ্যাসিলিটিটা দরকার, পর্যাপ্ত লকার ফ্যাসিলিটি আগের জায়গায় অপ্রস্তুত থাকার কারণে আমরা দিতে পারি নাই। এখানে আমরা লকার ফ্যাসিলিটিটা বাড়িয়েছি, অন্যান্য রিটেল হাবটা করছি, এসএমইটা করছি, যেন কাস্টমাররা তাদের সেবাগুলো এখান থেকে সব পেতে পারে। কর্তৃপক্ষ জানায়, খুব শীঘ্রই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর মাধ্যমে দেশের বাইরের গ্রাহকদেরও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিতে কাজ চলছে। আমরাও সাউথ ইস্ট ব্যাংক খুব শীঘ্রই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যাচ্ছি। আমরা অত্যন্ত আধুনিক ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে আমরা চাইব কাস্টমার তার ঘরে বসে, তার জায়গায় বসে, তার অফিসে বসে, উনি যদি দেশের বাইরেও থাকেন তাতেও যাতে উনি ব্যাংকিং সার্ভিসটা পেতে পারেন। অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও গ্রাহকদের আস্থা ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে জানান ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম। দেশের যে অর্থনীতিতে যে বিপর্যয় এসেছিল তার মধ্যে আমরাও সাফার করেছি। ইন স্পাইট অফ দ্যাট, আল্লাহর মেহেরবানি, উই রিকভার্ড। উই হ্যাভ কাম টু দিস স্টেজ যেটাতে আমরা আশা করেছিলাম। আমরা অসীম পরিশ্রম করে ব্যাংকে এক পর্যায়ে নিয়ে এসেছি। এর জন্য আমি আমার সহকর্মীবৃন্দ, এই ব্যাংকের অফিসারদের কাছে ঋণী। তারা আমাকে যে সাপোর্ট দিয়েছে তার জন্য আমরা এসতে পেরেছি।
নারী উদ্যোক্তা, স্টার্টআপ, হোম লোন, কার লোন সহ তরুণদের বিভিন্ন সেবায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের আশা, নতুন এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও সহজ, আধুনিক ও সময়োপযোগী ব্যাংক অভিজ্ঞতার নিশ্চিত করবে। কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ, এই স্লোগানে গ্রাহক সেবা মাসের যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংক টাওয়ারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলতাফ হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। রেমিটেন্স গ্রাহকরাও নির্বিঘ্নে সেবা গ্রহণ করছেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাদের অধিকাংশই ইতোমধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে এসেছেন। এ সময় স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিরলসভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তারা। বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন BAID 2025-এর পুরস্কার বিতরণী উদযাপন করল বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। 25 জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে দ্বিতীয়বারের মতো আয়োজন করে বার্জার পেইন্টস বাংলাদেশ। এ সময় বার্জার ফর ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি ও সৃজনশীল ব্যক্তিত্বকে সম্মাননা জানায়, যারা তাদের চিন্তা ও নকশার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ পরিসরকে নতুনভাবে রূপ দিচ্ছেন। এবছরের আয়োজনে মোট 7টি প্রকল্প পুরস্কার পায়। প্রফেশনাল বিভাগে পুরস্কারপ্রাপ্ত 4টি প্রকল্প হল মেকওভার্স বাই আনমোন, কবিতাকুঞ্জ, সোল এবং অজ আইডিয়া। দর্শক, মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।